সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি দিলীপ চন্দ্র দত্ত, সহকারী শিক্ষক, দেবিদ্বার মফিজুদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি আজ তোমাদেরকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নগদন বই থেকে দুগোনা নগদন বই কীভাবে তৈরি করতে হবে তা আমি তোমাদেরকে শিখাবো। তার আগে জেনে নেওয়া দরকার তোমাদের যে নগদন বই কাকে বলে। প্রত্যেকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কিছু নগদ লেনদেন সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ নগদ টাকা কিছু প্রাপ্তি হয় এবং কিছু প্রদান করতে হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের নগদ প্রাপ্তি এবং প্রদান লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় নগদান বই বা ক্যাশবুক। এই নগদান বই বা ক্যাশবুক বিভিন্ন প্রকার, যেমন এক গড়া নগদান বই বা সিঙ্গেল কলাম ক্যাশবুক, দু গড়া নগদান বই বা ডাবল কলাম ক্যাশবুক, আরেকটা হলো তিন গড়া নগদান বই বা ট্রিপল কলাম ক্যাশবুক, আরেকটা হলো খুচরা খরচের নগদান বই বা পেটি ক্যাশবুক। আজকে আমি তোমাদেরকে একটি দুগড়া নগদান বই কীভাবে তৈরি করতে হবে তা আমি শিখাবো। তোমরা এখানে দেখো, এই দুগড়া নগদান বই এখানে একটা ছক দেওয়া আছে। এই ছকের মধ্যে এখানে কলামগুলা সর্বমোট 12টা কলামে ভাগ করা আছে। এই কলামগুলো হলো তারিখ, প্রাপ্তি সমূহ, রসিদ নং, ভাউচার নং, নগদ টাকা, ব্যাংক টাকা। ক্রেডিট পাশেও আবার এই 6টা ভাগে ভাগ করা আছে। একটা হলো তারিখ, প্রদান সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। এইভাবে একটি নগদান বই, দুগড়া নগদান বইয়ের একটি পৃষ্ঠা সর্বমোট 12টি ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এটাকে তারপরও বলা হয় দুগড়া নগদান বই। দুগড়া নগদান বই কেন বলা হয় তোমরা আজকে জেনে নাও। যে এই দুগড়া নগদান বইয়ের উভয় পাশে দুটি করে টাকার ঘর থাকে, একটা হলো নগদ টাকা আর একটা হলো ব্যাংক টাকা। ক্রেডিট পাশেও একটা হলো নগদ টাকা আর একটা ব্যাংক টাকা। এই উভয় পাশে দুটি করে নগদ টাকা টাকার ঘর থাকে বিদায়, এই জন্য এটাকে বলা হয় দুগড়া নগদান বই। আচ্ছা, এবার তোমরা দেখো, আমরা এই যে দুগড়া নগদান বইয়ের মধ্যে যে যে দুগড়া নগদান বই আমরা যেভাবে তৈরি করব সে ব্যাপারে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তোমরা আমি উদ্দীপকটা এখানে পড়ছি। পূজা ট্রেডার্সের 2020 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলি নিম্নরূপ। পূজা ট্রেডার্সের জানুয়ারি মাসের কিছু লেনদেন এখানে দেওয়া আছে। 2020 সালের জানুয়ারির 1 হাতে নগদ 50,000 টাকা এবং ব্যাংক জমার উদ্ধৃত 90,000 টাকা। এই ক্ষেত্রে আমাদের এই যে নগদ টাকা বলতে এখানে প্রতিষ্ঠানের ক্যাশের টাকাকে বোঝায়, আর ব্যাংক টাকা বলতে টাকা নিরাপত্তার জন্য আমরা টাকা ব্যাংকে জমা রাখি। এবং এই নগদ টাকা এবং ব্যাংক জমা টাকা একটা সম্পদ, এই জন্য এগুলা দুগড়া নগদান বইয়ের ডেবিট পাশে আসবে। আমরা এখানে তারিখের কলামে আমরা তারিখ লিখে নেই 2020 জানুয়ারির 1 তারিখে। প্রথম তারিখের এই লেনদেনগুলা লিপিবদ্ধ করার সময় আমাদের যেহেতু হাতে নগদ ছিল এবং ব্যাংক জমার উদ্ধৃত ছিল, তাহলে দুইটাই সম্পদ, তাহলে এগুলো ডেবিট পাশে আসবে। আমরা ডেবিট পাশে ব্যালেন্স B/D, এই বিডি দিয়ে হলো ব্রড ডাউন, তাহলে নগদ টাকা ছিল 50,000, নগদের করে আসবে। আর এই ব্যাংক জমার উদ্ধৃত ছিল 90,000, ব্যাংকের করে বসবে। তবে এখানে তোমাদের একটা বিষয় জানা দরকার যে কখনো কখনো এই ব্যাংক জমার উদ্ধৃত না থেকে যদি প্রশ্নে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট অথবা ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকে কখনো, তখন এই ব্যাংকের টাকাটা আমাদের ক্রেডিট পাশে ব্যাংক কলামে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো 5 তারিখের 1 তারিখের ঘটনা গেল। 5 তারিখে বাদলের নিকট 10,000 টাকার পণ্য বিক্রয় করে চেকে পাওয়া গেল মাত্র 7,000 টাকা। বাদল আমাদের একজন ক্রেতা, ওর কাছে আমরা 10,000 টাকার পণ্য বিক্রি করছিলাম এবং এই 10,000 টাকার পণ্য বিক্রি করে
চেক পেলাম মাত্র 7,000 টাকা। এই ক্ষেত্রে এখানে আমরা বাদলের নিকট আরও 3,000 টাকা আমাদের পাওনা, আমরা বাদলের নিকট আরও 3,000 টাকা পাবো। নগদান বইতে ধারে কোনো ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করা হয় না, এজন্য বাদলের নিকট 10,000 টাকার পণ্য বিক্রি করে আমরা পাইলাম 7,000 টাকার চেক। তাইলে 7,000 টাকা আমাদের এই ব্যাংক কলামে চলে যাবে, ব্যাংকে জমা হবে। কারণ এখানে যে চেক পাওয়া গেল, বাদলের নিকট থেকে যে চেক পাওয়া গেল, সেই চেকের ব্যাপারে যদি সুস্পষ্টভাবে বাহক চেক বলা না থাকে, তাইলে আমাদের বুঝতে হবে যে সেটা দাগ কাটা চেক বা ক্রস চেক, সেই টাকাটা আমাদের জমা হবে ব্যাংকে। তাইলে আমাদের এই 5 তারিখে বাদলের নিকট যে চেক পাইলাম কি করে, বিক্রি করে আমরা চেক পাইলাম। তাইলে এখানে বিক্রয় হিসাব দিয়া ডেবিট পাশে ব্যাংক কলামে বসবে 7,000। আর এই 10,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছিল, আমরা চেক পেয়েছি 7,000 টাকা। এই 3,000 টাকার জন্য আমাদের দুগরা নগদান বই তৈরি করার পরে একটি নোট আমাদেরকে দিতে হবে। এই 3,000 টাকার পণ্য ধারে বিক্রয় বিধায় তার নগদান বইতে অন্তর্ভুক্ত করা হলো না। তারপরে 10 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা। উত্তোলন করার অধিকার মালিকের, কারণ প্রতিষ্ঠান মালিকের, সেহেতু প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও মালিক টাকা নিতে পারে এবং প্রতিষ্ঠানের থেকেও টাকা নিতে পারে। তাহলে এখানে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা, মালিক টাকা নিয়ে গেছে ব্যাংক থেকে, তাহলে এটার জন্য যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা এটা টাকাটা প্রদান করলাম, কাকে প্রদান করলাম, ব্যক্তিগত প্রয়োজন মালিককে। তাহলে মালিক যদি টাকা নিয়ে যায় উত্তোলন করে, তাহলে সেই টাকা ক্যাশে আসবে না, তাহলে আমাদের টাকা চলে যাবে ব্যাংক থেকে। তাহলে এখানে তারিখের কলামে আমরা লিখব 2020 জানুয়ারির 10 তারিখ। এখানে লিখব উত্তোলন হিসাব, টাকাটা চলে যাবে আমাদের ব্যাংক থেকে 10,000 টাকা। তারপরে 15 তারিখে বিজ্ঞাপন বাবদ ব্যয়। তাইলে ব্যয়, বিজ্ঞাপন মানে কি, প্রচারণা। বিজ্ঞাপন বাবদ ব্যয় হলো এই 15 তারিখে। বিজ্ঞাপন বাবদ অর্থ ব্যয় করা প্রতিষ্ঠানের প্রচার প্রসারের জন্য তা করতে হয়, আর তার জন্য আমাদেরকে বিজ্ঞাপন বাবদ যে অর্থ ব্যয় করা হলো, তাহলে আমাদের টাকা চলে যাবে। তাহলে এখানে বিজ্ঞাপন যাবেটা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন বাবদ ব্যয় 5,000 টাকা। তাহলে বিজ্ঞাপন হিসাব দিয়া টাকা চলে যাবে এই 5,000 ক্যাশ থেকে চলে যাবে। আরও একটা করে বলে থাকি, যদি বিজ্ঞাপন খরচ চেকে পরিশোধ করা হয়, তখন টাকা চলে যাবে আমাদের এই ব্যাংক থেকে, তখন যাবে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে এই 17 তারিখে ব্যাংক থেকে উত্তোলন। 17 তারিখে ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন বলতে বুঝতে হবে প্রতিষ্ঠানের টাকা ব্যাংক অ্যাকাউন্টে, যে প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা আছে, সেই টাকা উত্তোলন করে আনা হয়েছে। তাহলে টাকা ক্যাশে বাড়বে, ব্যাংকে কমবে। এটার জন্য যাবে হয় ব্যাংক নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাইলে এখানে আমরা এই 17 তারিখে ব্যাংক থেকে উত্তোলন, তাইলে ব্যাংক হিসাব দিয়া নগদের করে লিখতে হবে এই 15,000 টাকা। তাইলে এই যে টাকাটা আমাদের ক্যাশে প্রাপ্তি হলো, ক্যাশে বৃদ্ধি পেল, টাকাটা আসলো কোথা থেকে, ব্যাংক থেকে। তাইলে ব্যাংক হিসাব নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাইলে ক্রেডিট পাশে নগদান হিসাব দিয়া টাকাটা আমাদের দেখাতে হবে ব্যাংকের করে এই 15,000। তাইলে আমরা দেখলাম এই 17 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করার ফলে ক্যাশে টাকা বাড়লো এই 15,000 আর ব্যাংকে টাকা কমলো এই 15,000। তাইলে একই ট্রানজ্যাকশনের ফলে যখন টাকা ব্যাংকে ক্যাশে বাড়ে এবং ব্যাংকে কমে, অথবা ক্যাশে টাকা কমে ব্যাংকে টাকা বাড়ে,
এরকম বিপরীতমুখী ফলাফল দাঁড়ায়, তখন এগুলাকে বলা হয় অ্যাজ পার কন্ট্রা বা কন্ট্রা। এই কন্ট্রা চিহ্নিত করার জন্য আমরা এই খতিয়ান পৃষ্ঠার পরে ইংরেজিতে সি লিখবো ইংরেজিতে, অথবা বাংলায় ক লিখবো, যাতে শিক্ষক খাতা মূল্যায়নের সময় অথবা কোনো অডিট ইন্সপেকশনের সময় ওটা ধরা যায় যে কোনগুলা কন্ট্রা যেন সরাসরি চোখে পড়ে। এই জন্য আমরা সংকেতটা লিখব সি। এখানে এটা আমরা লিখব সি, সি দ্বারা বোঝায় কন্ট্রা। তারপরে 17 তারিখে, এরপরে 20 তারিখে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রি করলে পণ্য চলে যাবে, আসবে নগদ টাকা। তাইলে সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাইলে আমাদের এখানে 20 তারিখে বিক্রয় হিসাব দিয়া নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। তাহলে ক্যাশে বাড়বে আমাদের এই 10,000। তারপরে 25 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে টাকা জমা দিলে সাধারণভাবে ব্যাংকে টাকা জমার পরিমাণ বাড়বে, ক্যাশে নগদ টাকার পরিমাণ কমবে। সেই ক্ষেত্রে আমাদের জাবেদা করতে হবে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যখন ব্যাংকের ঘরে আমরা টাকাটা লিখব, তখন আমাদের এই প্রাপ্তি সময়ের মধ্যে আমাদের এই যে ব্যাংকে টাকা আসলো, তাহলে সেক্ষেত্রে আমাদের বিপরীত দাখিলার ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে নগদান হিসাব। নগদান হিসাব লিখা টাকাটা লিখতে হবে আমাদের ব্যাংকের ঘরে এই 3,000 টাকা। এই যে ব্যাংকে যে টাকাটা আমাদের বৃদ্ধি পেল, টাকাটা আসলো কোথেকে? আমরা ব্যাংক থেকে, ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে যে টাকাটা জমা দেওয়া হলো, টাকাটা গেল কোথেকে? আমাদের ক্যাশ থেকে টাকা গেল। তাহলে ক্যাশ থেকে টাকা গেলে নগদ টাকা আমাদের কমবে। তাহলে 25 তারিখে এখানে ব্যাংক হিসাব দিয়া নগদের করে চলে আসবে আমাদের এই 3,000 টাকা। তাহলে আমরা এবার এখানেও দেখা যায় 25 তারিখে যে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে বাড়বে এবং ক্যাশে কমবে। এটার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট হলে ডেবিট পাশে ব্যাংকের করে, আর নগদান হিসাব ক্রেডিট হলে ক্রেডিট পাশে নগদের করে। যখন আমরা ডেবিট পাশে ব্যাংক কলামে আমরা টাকাটা লিখব, তখন আমরা প্রাপ্তি সময়ের মধ্যে লিখতে হবে নগদের, ব্যাংকের বিপরীতটা ছিল নগদ। আর যখন আমরা ক্রেডিট পাশে নগদের কলামে লিখব, এখানে নগদের বিপরীতটা ছিল ব্যাংক হিসাব। তাহলে এখানে হয়তো আমাদের সি দ্বারা চিহ্নিত করতে হবে যেটা কন্ট্রা, সি দ্বারা চিহ্নিত করতে হবে যেটা কন্ট্রা। তারপরে 25 তারিখে 30 তারিখে বেতন বাবদ নগদে 17,000 টাকা এবং চেকে 5,000 টাকা পরিশোধ। আমাদের কর্মচারী আমাদের প্রতিষ্ঠানের কি শ্রম দিয়ে থাকে, তাদের পারিশ্রমিক হিসাবে আমরা যা প্রদান করি এটাকে বলা হয় বেতন। এবং এই বেতনের টাকা আমরা প্রদান করলাম, নগদে দিলাম 17,000 টাকা এবং চেকে দিলাম 5,000 টাকা। তাহলে দুইটাই আমাদের প্রদান। নগদে যে টাকাটা দেওয়া হলো সেই টাকাটা আমাদের চলে যাবে ক্যাশ থেকে, আর চেক যেটা দেওয়া হলো, চেক দিলাম 5,000 টাকা, চেকের টাকাটা চলে যাবে আমাদের ব্যাংক থেকে। তাইলে দুটোই আমাকে প্রদান করতে হয়েছে, একটা ক্যাশ থেকে আরেকটা ব্যাংক থেকে। তাইলে আমরা এখানে তারিখের ধরে তারিখ লিখব 30 তারিখ। বেতন বাবদ বেতন হিসাব দিয়ে নগদের করে নগদে 17,000 টাকা প্রদান করলাম, আর চেকে প্রদান করলাম 5,000 টাকা। তাহলে 5,000 এটার জন্য জাবেদা হবে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এখন এই উদ্দীপক থেকে নগদান বইতে যেগুলো আমাদের অন্তর্ভুক্ত হবে, দুগড়া নগদান বইতে আমরা এগুলা আমরা অন্তর্ভুক্ত করে ফেললাম। এখন আমরা প্রত্যেকটা টাকার গড়, ডেবিটের 2টি টাকার গড় এবং ক্রেডিট 2টি টাকার গড় পৃথক পৃথকভাবে আমরা যোগ করব।
ডেবিটের নগদ টাকা করে দেখি 50,000 আর 15,000, 60, 65 আর 10, 75,000। 75,000 টাকা ক্যাশে জমা হয়েছে এবং ক্যাশের থেকে খরচ হয়েছে এই 75,000 টাকা আমরা এনে লিখলাম। এখন এই ক্যাশের থেকে খরচ হয়েছে 5,000, এই 10,000, 5,000, 3,000 হলো 8,000, 8,000 আর 17,000 হলো 25,000। এই 25,000 টাকা মাইনাস করলে হয় 0, 0, 0, 5, 0, 5 আছে, 2 আছে, 7 হলে 5 হলো 50,000। তাহলে আমরা দেখি এই নগদ টাকার ক্ষেত্রে ডেবিট দিকে নগদ টাকা হলো 75,000, ক্রেডিটে নগদ টাকার পরিমাণ হলো 25,000। এই 25,000 টাকা মাইনাস করার পরে দেখি 50,000 টাকা, অর্থাৎ ডেবিট পাশে 50,000 টাকা বেশি। তাইলে আমরা এই টাকাটা প্রত্যেক মাসের একটা শেষ তারিখ আছে। এই জানুয়ারি মাস আমরা জানি জানুয়ারি মাস 31 দিন, তাহলে এই মাসের শেষ তারিখে ট্রানজ্যাকশন হতেও পারে নাও হতে পারে। আমরা এই মাসের শেষ তারিখে 31 লেখা ব্যালেন্স C/D, সিডি মানে ক্যারিড ডাউন। তাইলে আমরা এখানে পার্থক্য ছিল এই 50,000, এই 50,000 টাকা আমরা এখানে লিখে নিলাম। এখন যোগ করলে আমাদের হয়ে যাবে 75,000, এই 75,000। এখন ডেবিট পাশের ব্যাংক কলামে যোগ করে আমরা দেখি 90,000, 7,000, 97, 3,000, 1 লক্ষ টাকা। ডেবিট দিকে ব্যাংক কলামে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আমরা লিখে নিলাম। এখন ক্রেডিট দিকে ব্যাংক কলামে দেখি 10,000, 15,000, 25,000 আর 5,000, 30,000। তাহলে এখানে 30,000 টাকা আমাদের মাইনাস হবে। তাইলে এখানে মাইনাস হল 30,000 টাকা, মাইনাস করলে হবে 70,000। অর্থাৎ ডেবিট পাশে টাকা যোগফল 1 লক্ষ টাকা, ক্রেডিট পাশে টাকা হলো 30,000 টাকা। এটা মাইনাস করে দেখি 70,000 টাকা ডেবিট পাশে ব্যাংক কলামে বেশি। তাইলে আমরা ব্যালেন্স সিডি দিয়া এই নগদের যে কম টাকা ছিল ক্রেডিট পাশে সেটা ছিল 50,000, ব্যাংক কলামে কম টাকা হলো আমাদের এই 70,000। এখন এই টাকাটা যোগ করলে হবে 1 লক্ষ। এখন এই ক্রেডিট পাশের যে ব্যালেন্স এটা দাঁড়ালো, এটা আমরা ডেবিট পাশে এসে জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ফেব্রুয়ারির 1 ব্যালেন্স B/D লিখে এখানে সমান্তরাল রেখা দুটা টেনে দেব। তারপরে এখানে পার্থক্য ছিল কত, এই 50,000, এখানে আমরা 50,000 লিখব। এখানে ব্যাংক কলামের পার্থক্য ছিল 70,000, এখানে 70,000 আমরা লিখব। তাহলে বন্ধুরা এখন আমাদের দুগুণ নগদান বই তৈরি করা হয়ে গেল। এখন আমরা উত্তর লিখতে পারি। উত্তরের বেলা আমরা লিখব হাতে নগদ এই 50,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক ব্যালেন্স 70,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি তোমাদেরকে 3 গড়া নগদান বই কীভাবে তৈরি করতে হবে তা আমি শিখাবো। সকলকে শুভেচ্ছা।